আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। সূক্ষ্ম ও ভূরাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অঞ্চল হল মধ্য এশিয়া। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলো নানা স্বার্থ নিয়ে এই অঞ্চলে তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন নিজেদের মধ্যে অনৈক্যের কারণে এই অঞ্চলের দেশগুলো সম্মিলিত পরিচয় নিয়ে বিকশিত হতে পারছে না, বরং নানাভাবে পরাশক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। পর্যবেক্ষকরা অনেক আগে থেকেই মধ্য এশিয়ার কৌশলগত গুরুত্বের কথা বলে এসেছেন। এই গুরুত্ব এখন আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান। যুদ্ধ পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজন পড়বে। বিশ্লেষকরা বলছেন মধ্য এশিয়া অঞ্চল এই ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই অঞ্চলে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের অনেক স্বার্থ এক জায়গায় এসে মিলে গেছে। আবার এই শক্তিগুলোর পারস্পরিক দ্বন্দ্বের কারণে এখানে উত্তেজনাও তৈরি হচ্ছে। মধ্য এশিয়ায় একটি ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্য অধিকাংশ বিতর্কিত জায়গায় নেই। বড় পরাশক্তিগুলোর মধ্যে দুই দেশের সাথে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। মধ্য এশিয়ার এই ভৌগোলিক নৈকট্যের কারণে তাদের স্বার্থ এই অঞ্চলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে গঠিত এই মধ্য এশিয়া সময়ের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবে বহু সাম্রাজ্যের যোগাযোগের কেন্দ্র ছিল এই মধ্য এশিয়া। সোভিয়েত পরবর্তীকালে স্বাধীন হলে আলাদা হয়ে যায় দেশগুলো। তখন থেকে তাদেরকে বিভিন্ন পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হয়েছে। শক্তিধর প্রতিবেশীদের প্রভাব বিবেচনায় নিয়ে কৌশল নিতে হয়েছে, কিন্তু এই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার জন্য সমন্বিত জোরালো কোনো ব্যবস্থা নেই। এখনকার দেশগুলো তাই অনেকটাই অসহায়। অনেক বিশ্লেষক এই অঞ্চলকে বিশ্বের সবচেয়ে সমন্বয়হীন অঞ্চল বলেছেন। এখানকার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার কারণে এখানে একটা ভূরাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। বড় বড় পরাশক্তিগুলো এই শূন্য জায়গাটা দখলের জন্য মরিয়া হয়ে পড়েছে। সমন্বিত আঞ্চলিক কোনো পরিচয় না থাকায় অনেকেই একে দুর্বলতা হিসেবে দেখেন। এতে কোনো সন্দেহ নেই যে এই দুর্বলতা কিছু চ্যালেঞ্জও তৈরি করেছে, কিন্তু কিছু বিশ্লেষক বলছেন এই পরিস্থিতির কারণে কিছু সুযোগও তৈরি হয়েছে। পরাশক্তিগুলোর প্রতিযোগিতা সামাল দিতে গিয়ে এখানকার দেশগুলো কিছু সুবিধাও পাচ্ছে। বিভিন্ন পরাশক্তির যেসব নিজস্ব স্বার্থ সেটা খুবই স্পষ্ট। রাশিয়ার জন্য মধ্য এশিয়া সবসময় গুরুত্বপূর্ণ প্রভাব বলয় ছিল। পশ্চিমা দেশগুলো আর রাশিয়ার মাঝখানে একটা বাফার জোন হিসেবে কাজ করছে এই দেশগুলো। একই সাথে এটা তাদের গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবেও কাজ করছে। ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর সম্পদে টান পড়েছে। সংকট উত্তরণে অর্থনীতিকে চাঙ্গা রাখার বিকল্প উৎসের কথা ভাবতে হচ্ছে তাদের। অর্থনৈতিক প্রয়োজনে তাদের কাছে মধ্য এশিয়ার প্রতিবেশী দেশগুলোর গুরুত্ব বাড়ছে। বাণিজ্য রুট হিসেবে এই দেশগুলোর কথা মাথায় রাখতে হচ্ছে মস্কোকে। অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI কর্মসূচি নিয়ে অনেক দিন ধরে কাজ করছে। এই প্রকল্পের জন্য মধ্য এশিয়াকে তারা মহাদেশীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগবিন্দু মনে করেন। পশ্চিম দিকে প্রকল্পের প্রসারের জন্য তাদের কাছে এই অঞ্চলের সহযোগিতার বিকল্প নেই। সম্পদ ও কৌশলগত দিক থেকেও মধ্য এশিয়াকে তারা গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে এই অঞ্চলের দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিভিন্ন উত্থান পতনের ভেতর দিয়ে গেছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় এই দেশগুলোকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। একসময় তারা গণতন্ত্রের বয়ান তুললেও সেটা এখন কমে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে রাশিয়া বা চীনের আধিপত্যের মোকাবেলার জন্য তারা এই দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখতে চায়। যেহেতু পরস্পরের প্রতিপক্ষ পরাশক্তিগুলো
এখানে নিজেদের স্বার্থে হাজির হয়েছে, এখানকার কৌশলগত পরিবেশকে ঝামেলামুক্ত বলা যাবে না। এদের মধ্যে দ্বন্দ্বের একটা শঙ্কা রয়েই গেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শক্তি ক্ষয় হয়েছে, একই সময় চীনের অর্থনৈতিক শক্তি ও রাজনৈতিক প্রভাব বেড়েছে। কোনো কোনো বিশ্লেষক মনে করেন চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে মস্কোর মধ্যে উদ্বেগ রয়েছে। এখন রাশিয়া আর চীনের অংশীদারিত্ব নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তবে এই অঞ্চলে যদি চীনের দীর্ঘমেয়াদী প্রভাব বেড়ে যায় তাহলে মস্কোর জন্য সেটা অস্বস্তির কারণ হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র উদ্বেগ নিয়ে দেখছে রাশিয়া আর চীন কিভাবে মধ্য এশিয়ায় তাদের নিজস্ব মডেলের সরকার ব্যবস্থার প্রসার ঘটাচ্ছে। অবকাঠামো প্রকল্প, নিরাপত্তা সহযোগিতা চুক্তি, এমনকি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিও এখন ক্ষমতা বিস্তারের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। শক্তিশালী আঞ্চলিক কাঠামো না থাকলে এই পরস্পর বিরোধী স্বার্থগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকবে। শেষ পর্যন্ত এটা আধুনিক যুগের গ্রেট গেমের নতুন ক্ষেত্র হয়ে উঠবে। আর এই অঞ্চলের গুরুত্ব বাড়লে স্বাভাবিকভাবেই আরও বিভিন্ন পক্ষ ও বিভিন্ন জটিল সমীকরণ এখানে যুক্ত হবে। কিছু বিশ্লেষক বলেছেন এসব থেকে সুরক্ষার জন্য C5+1 কাঠামোটি কাজে লাগতে পারে। এই কূটনৈতিক প্ল্যাটফর্মটি মধ্য এশিয়ার 5টি দেশ ও যুক্তরাষ্ট্রকে এক জায়গায় নিয়ে এসেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই দেশগুলো অনানুষ্ঠানিক কিছু সম্মিলিত পদক্ষেপ নিতে পারবে, আবার আলাদা রাষ্ট্র হিসেবে বাইরের শক্তির সাথে লেনদেনের বিষয়টি তারা চালিয়ে নিতে পারবে। নিরাপত্তা কেন্দ্রিক জোট হলে সেখানে অন্তত একটি পক্ষের বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু C5+1 এখানে অভিন্ন স্বার্থ নিয়ে সংলাপ ও সমন্বয়ের সুযোগ নিয়ে এসেছে। এর মধ্যে বৃহত্তর নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত চ্যালেঞ্জের বিষয়গুলো রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলো তাদের সম্মিলিত স্বার্থ নিয়ে কথা বলার সুযোগ পাবে। বিশ্লেষকরা বলছেন C5+1 যে শক্তি সেটা এসেছে এর আনুষ্ঠানিক চরিত্র থেকে। এই বৈশিষ্ট্যের কারণে মধ্য এশিয়ার দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে বিনিময় করতে পারবে, কিন্তু এর জন্য তাদেরকে রাশিয়া বা চীনের প্রতিপক্ষ হিসেবে তকমা পেতে হবে না। আবার যুক্তরাষ্ট্র কোনো সামরিক প্রতিশ্রুতি ছাড়াই এই দেশগুলোতে তার উপস্থিতি ও প্রভাব ধরে রাখতে পারবে। সামরিক চুক্তি না থাকায় যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে অন্যেরা উস্কানি হিসেবে দেখবে না। বিশ্লেষকরা বলছেন একক কোনো শক্তির পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত চাপ আসলে সেটা মোকাবেলার জন্য এই অনানুষ্ঠানিক কাঠামোকে ব্যবহার করা যেতে পারে। মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে C5+1 আঞ্চলিক পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারে। সেটা সম্ভব হলে মধ্য এশিয়া বড় বড় পরাশক্তিগুলোর প্রতিযোগিতার ক্ষেত্র হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। বিশ্লেষকরা বলছেন C5+1কে সব সমস্যার সমাধান ভাবলে ভুল হবে। এর কার্যকারিতা নির্ভর করছে সব পক্ষের ঐকান্তিকতার উপর এবং একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ার ক্ষেত্রে মধ্য এশিয়ার দেশগুলোর সামর্থ্যের উপর। অভ্যন্তরীণ কোন্দল আর বাইরের বিভিন্ন শক্তির সাথে বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্টতার কারণে এই প্ল্যাটফর্মের সম্ভাবনা ক্ষুণ্ণ হতে পারে। ইউক্রেন যুদ্ধের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে মধ্য এশিয়ার বড় বড় পরাশক্তিগুলোর প্রতিযোগিতা আরও তীব্র হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। জোরালো আঞ্চলিক সমন্বয় ও সম্মিলিত নিরাপত্তা মেকানিজমের অভাবে বাইরের শক্তির সামনে এখনকার দেশগুলো অসহায় হয়ে পড়ছে। বাইরের এই দেশগুলো এই অনৈক্যের সুযোগ থেকে সুবিধা নিতে চায়। মধ্য এশিয়া বড় শক্তিগুলোর জন্য প্রতিযোগিতার ক্ষেত্র হবে নাকি তাদের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে তারা নিজেদেরকে আরও শক্তিশালী করবে, সেটা নির্ভর করছে কতগুলো বিষয়ের উপর। C5+1 মতো কাঠামোকে কার্যকরভাবে কাজে লাগানোর মাধ্যমে তারা এই প্রতিদ্বন্দ্বিতার জঞ্জাল থেকে বেরিয়ে আসতে পারে। এমন একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে যেখানে মধ্য এশিয়া সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাবে, প্রতিযোগিতার ভিত্তিতে নয়। ওয়াশিংটন, বেইজিং, মস্কোর নীতি নির্ধারকদেরকে এই বাস্তবতা উপলব্ধি করতে হবে এবং সেই অনুসারে এই অঞ্চলের দেশগুলোর সাথে ইতিবাচক বোঝাপড়ার ভিত্তিতে বিনিময় করতে হবে। সেটা করলেই কেবল সব পক্ষের স্বার্থ রক্ষা পেতে পারে, শুধু মধ্য এশিয়ার দেশগুলোর জন্য নয়, বরং
বৃহত্তর ইউরেশিয়ার জন্য সেটা হবে কল্যাণকর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।